একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছি। আরিব এসে বলল, শাশুড়িমা চলুন একটু বাইরে হাঁটি, জারিফাও যাবে। আমি অবাক হলাম। এতদিন পর আরিব এমন প্রস্তাব দিচ্ছে। আমরা তিনজন মিলে কাছের একটা পার্কে গেলাম। জারিফা হুইল চেয়ারে ছিল, আমি তার পাশে। আরিব আমাদের সাথে হেসে গল্প করছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে, জারিফার দিকে নয়। আমার মনের সন্দেহ আরও বাড়ল। তারপর বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি, আশা করি তোমরা ধৈর্য ধরে আমার গল্পটি শুনবা। আমি কথা দিলাম অনেক মজা পাবে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি নুরিসা আক্তার। আমি বাংলাদেশের একজন গৃহবধূ। আমার জীবনটা ছিল সাধারণ, কিন্তু 5 বছর আগে আমার স্বামী মারা যাবার পর থেকে সব কিছু বদলে গেছে। আমার এক ছেলে আহসান আর এক মেয়ে জারিফা নিয়ে আমার ছোট্ট সংসার। আহসান 22 বছর বয়সে বিদেশে থাকে, চাকরি করে, আর আমি এখানে কলকাতার একটা ছোট্ট বাড়িতে জারিফার সাথে থাকি। কিন্তু জীবন কখনো একরৈখিক চলে না, তাই না? একটা ঘটনা আমার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। জারিফা, আমার মেয়ে, 19 বছর বয়সে হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হয়। ডাক্তার বললেন তার বাকশক্তি প্রায় পুরোপুরি চলে গেছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মেয়ে, যে একসময় হাসি খুশি গল্পে বাড়ি মুখরিত করে রাখত, সে এখন নিশ্চুপ। আমি রাতের পর রাত কেঁদেছি, ভেবেছি এই মেয়েকে নিয়ে আমি কি করব, কে তাকে বিয়ে করবে, তার জীবন কিভাবে এগোবে। একদিন আমাদের পাড়ার ঘটক রশিদ চাচা এলেন। তিনি বললেন, নুরিসা, আমি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে পেয়েছি। নাম আরিব, দেখতে শুনতে ভালো, গঞ্জে কাঁচামালের ব্যবসা করে। ছেলেটা মনের দিক থেকেও ভালো। আমি প্রথমে অবাক হলাম। আরিব জারিফার অবস্থা জেনেও বিয়ে করতে রাজি? আমার মনে একটা আশার আলো জ্বলে উঠল, কিন্তু সাথে ছিল সন্দেহ। এত ভালো ছেলে কেন আমার মেয়েকে বিয়ে করতে চায়? আরিবের সাথে দেখা হলো। সত্যি, ছেলেটি দেখতে সুন্দর, কথাবার্তায় ভদ্র। তার হাসিতে একটা আন্তরিকতা ছিল যা আমার মন জয় করে নিল। সে বলল, আম্মা, আমি জারিফার অবস্থা জানি, আমি তাকে মেনে নিতে চাই। আমার চোখে পানি এসে গেল। এতদিন পর আমার মেয়ের জন্য একটা আশার দ্বার খুলল। কিন্তু আমার মনের কোণে একটা অজানা ভয় জেগে রইল। বিয়েটা হয়ে গেল, আর এবার জারিফা একসাথে নতুন সংসার শুরু করল। প্রথম কয়েক মাস সবকিছু ঠিকঠাকই চলছিল। আমি মাঝে মধ্যে তাদের বাড়িতে যেতাম, দেখতাম জারিফা তার নিজের মতো চেষ্টা করছে। আরিবও মনে হতো ধৈর্য ধরে সব মানিয়ে নিচ্ছে। কিন্তু আমার মনের ভয়টা কাটছিল না। আমি ভাবতাম, এই সংসার কতদিন টিকবে? আমার মেয়ে কি পারবে আরিবের সাথে পুরোপুরি সংসার করতে? একদিন আরিব আমার কাছে এসে বলল, শাশুড়িমা, আমি একটা কথা বলতে চাই। জারিফা, ও আমার কথা ঠিক মতো বুঝতে পারে না। আমি কিভাবে এভাবে সংসার চালাবো? আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, বাবা, তুমি তো জানতে জারিফার এই অবস্থা, একটু ধৈর্য ধরো। কিন্তু তার চোখে একটা অস্থিরতা দেখলাম, যেন তার মনে কিছু চলছে যা সে প্রকাশ করছে না। আমি রাতে ঘুমাতে পারলাম না। আরিবের কথাগুলো আমার মাথায় ঘুরতে লাগলো। আমি ভাবলাম, আমার মেয়ের সংসার কি ভেঙে যাবে? আমি কিভাবে এই পরিস্থিতি সামলাবো? আমার মনে হলো আমাকে কিছু একটা করতে হবে। জারিফার জন্য আমাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে, কিন্তু কিভাবে? আমি ঠিক করলাম আমি আরিবের সাথে আরও খোলামেলা কথা বলবো। পরদিন সকালে আমি আরিবের বাড়িতে গেলাম। দেখলাম জারিফা রান্নাঘরে কিছু করার চেষ্টা করছে, কিন্তু তার হাত কাঁপছে। আরিব বাইরে ছিল। আমি জারিফার পাশে বসে তার হাত ধরলাম। আমি বললাম, মা, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছিল। আরিবের কথাগুলো কি শুধুই অভিযোগ, নাকি তার মনে আরও কিছু লুকিয়ে আছে? আমি আরিবের বাড়িতে গিয়ে জারিফার পাশে বসে তার হাত ধরেছিলাম। তার চোখে একটা অসহায় ভাব দেখে আমার বুকটা মুচড়ে উঠল। আমি তাকে বললাম, মা, তুই একা না, আমি তো আছি। কিন্তু আমার মনের ভেতর একটা অশান্তি ক্রমশ বাড়ছিল। আরিবের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলছিল। সে কি শুধু জারিফার অবস্থা নিয়ে অভিযোগ করছে, নাকি তার মনে আরও কিছু লুকিয়ে আছে?
আমি ঠিক করলাম এই বিষয়ে আরিবের সাথে খোলামেলা কথা বলতে হবে। পরদিন সকালে আরিব বাড়ি ফিরল। আমি তাকে ডেকে বসালাম। বললাম, বাবা, তুমি আমার সাথে একটু খোলাখুলি কথা বলো। জারিফার সাথে কি সমস্যা হচ্ছে? আমি তোমার শাশুড়ি, আমাকে সব বলতে পারো। আরিব একটু চুপ করে রইল। তারপর বলল, শাশুড়ি মা, আমি জারিফাকে মন থেকে মেনে নিয়েছি, কিন্তু সংসার চালানোর কাজগুলো ওর দ্বারা হয় না। আমি চাইলেও ওর সাথে মন খুলে কথা বলতে পারি না। তার কথায় যেন একটা কষ্টের ছোঁয়া ছিল। আমি বললাম, বাবা, আমি জানি এটা কঠিন, কিন্তু তুমি তো জানতে জারিফার এই অবস্থা। একটু ধৈর্য ধরো, আমি তো আছি, আমি সাহায্য করব। আরিব মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটা অস্থিরতা রয়ে গেল। আমি বুঝলাম সে কিছু একটা বলতে চায়, কিন্তু বলছে না। আমার মনে হলো আমাকে আরও সক্রিয়ভাবে তাদের সংসারে জড়িত হতে হবে। আমি ঠিক করলাম জারিফার সংসার টিকিয়ে রাখতে আমি তাদের বাড়িতে বেশি সময় কাটাবো। পরদিন থেকে আমি প্রায় প্রতিদিন আরিবের বাড়িতে যেতে শুরু করলাম। রান্না করা, বাড়ির কাজকর্ম, এমনকি জারিফার যত্ন নেওয়া, সব আমি নিজের হাতে করতে লাগলাম। জারিফা আমার দিকে তাকিয়ে মৃদু হাসত, যেন বলতে চায়, আম্মা, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? আমি তার মাথায় হাত বুলিয়ে বলতাম, তুই আমার মেয়ে, তোর জন্য আমি সব করব। একদিন আমি রান্নাঘরে কাজ করছি, হঠাৎ আরিব এসে হাজির, হাতে একটা মিষ্টির প্যাকেট। আমি অবাক হয়ে বললাম, এটা কি বাবা, হঠাৎ মিষ্টি কেন? আরিব হেসে বলল, শাশুড়ি মা, এমনি আপনি আমাদের জন্য এত কিছু করছেন, তাই ভাবলাম একটু মিষ্টি আনি। আমি হাসলাম, কিন্তু মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আরিবের এই আচরণ কি শুধুই কৃতজ্ঞতা, নাকি অন্য কিছু? কয়েকদিন পর আমি লক্ষ্য করলাম আরিব আমার সাথে বেশি কথা বলতে চায়। সে বাজার থেকে ফিরে আমাকে ডেকে বলতো, শাশুড়ি মা, চলুন একটু চা খাই। আমরা বসে গল্প করতাম, ব্যবসার কথা, গ্রামের কথা, এমনকি ছোটবেলার গল্প। আমি বুঝতে পারছিলাম যে জারিফার সাথে কথা বলতে না পারার কারণে হয়তো সে আমার সাথে কথা বলে মনের ভার হালকা করছে, কিন্তু তার কথার মাঝে একটা আলাদা সুর লক্ষ্য করলাম, যা আমাকে ভাবিয়ে তুলছিল। এক সন্ধ্যায় আরিব আমাকে বলল, শাশুড়ি মা, আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, বলো বাবা, কি কথা? সে একটু ইতস্তত করে বলল, আমি এখন বলতে পারছি না, রাতে বলবো। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে মনে একটা অজানা ভয় জাগল। আরিব কি বলতে চায়? তার এই আচরণের পেছনে কি কোনো লুকানো উদ্দেশ্য আছে? রাতে আরিব বাড়ি ফিরল। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। জারিফা আমার পাশে বসে মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার হাত ধরে মৃদু হাসলাম, কিন্তু আমার মনের ভেতর একটা ঝড় চলছিল। আরিবের সে গুরুত্বপূর্ণ কথা কি হতে পারে? আমি কি ভুল কিছু ভাবছি, নাকি আমার মেয়ে সংসারের জন্য আরও বড় কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে? রাতের খাবার পর আমরা সবাই বসার ঘরে বসেছিলাম। জারিফা আমার পাশে, তার চোখে একটা শান্ত ভাব, কিন্তু আমার মনটা অস্থির। আরিবের সে গুরুত্বপূর্ণ কথা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি তাকে বললাম, বাবা, তুমি না বললে রাতে একটা কথা বলবে? এখন তো সবাই একসাথে আছি, বলো। আরিব একটু ইতস্তত করল, তারপর বলল, শাশুড়ি মা, এখন থাক, আমি পরে বলবো। আমার মনে সন্দেহ আরও গাঢ় হলো। কেন সে এড়িয়ে যাচ্ছে? পরদিন সকালে আমি আবার আরিবের বাড়িতে গেলাম। জারিফা তখন বারান্দায় বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। আমি তার পাশে বসে বললাম, মা, তুই কেমন আছিস? আরিবের সাথে সব ঠিক আছে তো? জারিফা মৃদু হাসল, কিন্তু তার হাসিতে যেন কিছু একটা বলা হয়নি। আমি বুঝলাম সে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। আমার মনটা আরও ভারী হয়ে গেল। আমি রান্নাঘরে কাজ শুরু করলাম। তখন আরিব এসে বলল, শাশুড়ি মা, আপনি এত কষ্ট করেন কেন? আমি তো বলেছি আমি সব ম্যানেজ করতে পারবো। আমি হেসে বললাম, বাবা, এটা আমার মেয়ের সংসার, আমি না করলে কে করবে? কিন্তু তার কথার মাঝে একটা অস্বস্তি আমি ধরতে পারলাম। সে যেন আমার উপস্থিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আমি ভাবলাম, আমি কি বেশি জড়িয়ে পড়ছি? দুপুরে আমাদের পাড়ার রশিদ চাচা এলেন। তিনি আরিবের সাথে ব্যবসার কথা বলতে এসেছিলেন। আমি তাদের জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। রশিদ চাচা বললেন, নরিসা, তুমি তো দেখছি জামাইয়ের বাড়িতেই থাকো এখন। জারিফার সংসার কেমন চলছে? আমি হাসলাম, কিন্তু ভেতরে ভেতরে উত্তর দেওয়া কঠিন হয়ে গেল। আমি বললাম, ভালোই চলছে চাচা, আপনার দোয়া রাখবে। কিন্তু আমার মন বলছিল সবকিছু ঠিক নেই। বিকেলে আরিব বাজারে গেল। আমি জারিফার সাথে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনে আহসানের কল এলো, আমার ছেলে, যে বিদেশে থাকে। সে বলল,
আম্মা, তুমি কেমন আছো? জারিফার সংসার কেমন চলছে? আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলায় একটা দ্বিধা ছিল। আহসান বলল, আম্মা, তুমি যদি বেশি চিন্তায় থাকো, আমি কিছুদিনের জন্য দেশে চলে আসব। আমি বললাম, না বাবা, তুই তোর কাজ নিয়ে থাক, আমি সামলে নেব। কিন্তু আমার মন বলছিল, আমি কি সত্যি সামলাতে পারবো? আরিফ বাজার থেকে ফিরল। আমি লক্ষ্য করলাম সে আজ একটু বেশি চুপচাপ। আমি তাকে বললাম, বাবা, তুমি ঠিক আছো তো? কিছু বলতে চাও? সে একটু হাসল, কিন্তু তার হাসি যেন জোর করে দেওয়া। সে বলল, শাশুড়ি মা, আমি ঠিক আছি, শুধু ব্যবসায় একটু ঝামেলা চলছে। আমি মাথা নাড়লাম, কিন্তু তার কথায় পুরোপুরি ভরসা করতে পারলাম না। সন্ধ্যায় আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের ভেতর একটা অস্বস্তি রয়ে গেল। আরিবের আচরণে কিছু একটা বদল হচ্ছে, এটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। সে কি জারিফকে নিয়ে কোনো চিন্তা করছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। জারিফার সংসার টিকিয়ে রাখতে আমাকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। কিন্তু আনিবের মনের কথা কি? সে কি সত্যি জারিফার সাথে সংসার করতে চায়, নাকি অন্য কিছু ভাবছে? রাতে শুয়ে আমি ভাবতে লাগলাম আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। আরিবের সেই গুরুত্বপূর্ণ কথা আমার মাথায় ঘুরতে লাগলো। সে কি আমাকে কিছু লোকাচ্ছে, নাকি আমি বেশি ভাবছি? আমার মন বলছিল এই গল্পের পরের অধ্যায়ে কিছু একটা বড় ঘটনা অপেক্ষা করছে। আমি কি সেই ঘটনার জন্য প্রস্তুত? রাতে শুয়ে আমার ঘুম আসছিল না। আরিবের আচরণ আর তার বলা গুরুত্বপূর্ণ কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবছিলাম, আমি কি বেশি সন্দেহ করছি, নাকি সত্যি কিছু একটা ভুল হচ্ছে? পরদিন সকালে আমি আবার জারিফার বাড়িতে গেলাম। জারিফা বারান্দায় বসেছিল, তার হাতে একটা ফুলের গাছের টব। সে মাটি নাড়ছিল, যেন এটাই তার একমাত্র সঙ্গী। আমি তার পাশে বসে বললাম, মা, তুই ঠিক আছিস তো? সে মাথা নাড়ল, কিন্তু তার চোখে একটা অস্থিরতা ছিল। আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। আরিফ তখনও বাড়িতে ছিল না। আমি ভাবলাম, আজ তাকে ধরে কথা বলতেই হবে। দুপুরে সে ফিরল। আমি তাকে ডেকে বললাম, বাবা, তুমি কাল রাতে যে কথা বলতে চেয়েছিলে, এখন বলো। আমি তোমার শাশুড়ি, আমাকে সব বলতে পারো। আরিফ একটু চুপ করে রইল, তারপর বলল, শাশুড়ি মা, আমি জারিফার সাথে সংসার চালাতে খুব কষ্ট পাচ্ছি। ওর সাথে কথা বলতে পারি না, সংসারের কাজও ওর দ্বারা হয় না। আমি কি করব? আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, বাবা, তুমি তো জানতে জারিফার অবস্থা। আমি তো আছি, আমি সব ম্যানেজ করছি, তুমি একটু ধৈর্য ধরো। আরিফ মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করছি শাশুড়ি মা, কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমি এই সংসারে আটকে আছি। তার কথায় আমার মন ভেঙে গেল। আমি বললাম, তুমি কি জারিফাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছ? সে তাড়াতাড়ি বলল, না না, আমি তা বলিনি, শুধু আমার মনটা ভারী হয়ে থাকে। আমি ঠিক করলাম আমাকে আরও বেশি সময় তাদের বাড়িতে থাকতে হবে। পরদিন থেকে আমি প্রায় পুরো দিনই জারিফার বাড়িতে কাটাতে শুরু করলাম। রান্না, ঘর পরিষ্কার, জারিফার যত্ন সব আমি নিজের হাতে করতাম। আরিফ মাঝে মধ্যে আমাকে সাহায্য করত। একদিন সে হঠাৎ বলল, শাশুড়ি মা, আপনি এত কিছু করেন, আমার লজ্জা লাগে, আপনি বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করুন। আমি হেসে বললাম, বাবা, আমার মেয়ের সংসার, এটা আমার দায়িত্ব। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখলাম, যে আমাকে অস্বস্তিতে ফেলল। একদিন বিকেলে আমি রান্নাঘরে কাজ করছি, আরিফ এসে বলল, শাশুড়ি মা, চলুন একটু বাইরে হাঁটি, জারিফাও যাবে। আমি অবাক হলাম, এতদিন পর আরিফ এমন প্রস্তাব দিচ্ছে। আমরা তিনজন মিলে কাছের একটা পার্কে গেলাম। জারিফা হুইল চেয়ারে ছিল, আমি তার পাশে। আরিফ আমাদের সাথে হেসে গল্প করছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম সে বারবার আমার দিকে তাকাচ্ছে, জারিফার দিকে নয়। আমার মনের সন্দেহ আরও বাড়ল। পার্ক থেকে ফেরার পথে আরিফ বলল, শাশুড়ি মা, আপনি এতটা কষ্ট করেন আমাদের জন্য, আমার মনে হয় আপনি আমাদের বাড়িতেই থেকে যান। আমি হেসে বললাম, বাবা, আমি তো প্রায়ই থাকি, তবে আমার নিজের বাড়িও তো দেখতে হবে। কিন্তু তার কথার মাঝে যেন একটা অন্যরকম ইঙ্গিত ছিল। আমি মনে মনে ভাবলাম, আরিফ কি সত্যি জারিফার সংসার টিকিয়ে রাখতে চায়, নাকি তার মনে অন্য কিছু চলছে? রাতে আমি বাড়ি ফিরে আহসানের সাথে কথা বললাম। সে বলল, আম্মা, তুমি এত চিন্তা করছো কেন? আমি দেশে ফিরে এসে সব দেখব। আমি তাকে বারণ করলাম, কিন্তু মনে মনে ভাবলাম, আহসানকে কি এখনই ফিরতে বলা উচিত?
আরিবের আচরণ আমাকে ক্রমশ সন্দেহের দিকে ঠেলে দিচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আরিবের সেই গুরুত্বপূর্ণ কথা এখনও বলা হয়নি। আমি ভাবছিলাম সে কি আমাকে কিছু লুকাচ্ছে, নাকি আমি বেশি ভাবছি। আমার মন বলছিল এই সংসারের গল্পে এখনও অনেক কিছু বাকি। আমি কি পারবো এই সংসারকে টিকিয়ে রাখতে, নাকি আরিবের মনের ভেতরের সত্য আমাকে আরও বড় কোনো পরীক্ষার মুখে ফেলবে? আরিবের কথাগুলো আমার মনের মধ্যে ঝড় তুলছিল। তার সেই গুরুত্বপূর্ণ কথা এখনও বলা হয়নি, আর আমার সন্দেহ ক্রমশ বাড়ছিল। আমি ঠিক করলাম আমাকে আরও কাছ থেকে সবকিছু দেখতে হবে। পরদিন সকালে আমি জারিফার বাড়িতে গেলাম। জারিফা বসার ঘরে বসে একটা পুরনো ফটো অ্যালবাম দেখছিল। আমি তার পাশে বসে বললাম, মা, তুই এত চুপচাপ কেন? কিছু বলতে চাস? সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, কিন্তু তার চোখে একটা কথা লুকিয়েছিল। আমি রান্নাঘরে কাজ শুরু করলাম। আরিব তখন বাড়ি ফিরল। সে আমাকে দেখে বলল, শাশুড়ি মা, আপনি আবার এসেছেন? আপনি এত কষ্ট করেন কেন? আমি হেসে বললাম, বাবা, এটা আমার মেয়ের সংসার, আমি না করলে কে করবে? কিন্তু তার মুখে একটা অস্বস্তি দেখলাম। সে বলল, আপনি এত করেন আমার মনে হয় আমি কিছুই করতে পারছি না। আমি বললাম, তুমি তোমার ব্যবসা দেখো, বাকিটা আমি সামলে নেব। দুপুরে রশিদ চাচা আবার এলেন। তিনি আরিবের সাথে ব্যবসার কথা বলতে বসলেন। আমি তাদের জন্য চা নিয়ে গেলাম। রশিদ চাচা হঠাৎ বললেন, নুরিসা, আরিবের ব্যবসা এখন বেশ ভালো চলছে, তুমি চিন্তা করো না, জারিফার ভবিষ্যৎ নিরাপদ। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, ব্যবসার কথা ঠিক আছে, কিন্তু সংসারের কথা কি? আরিব কি সত্যিই জারিফার পাশে থাকবে? বিকেলে আমি জারিফাকে নিয়ে বারান্দায় বসলাম। আরিব এসে আমাদের সাথে যোগ দিল। সে বলল, শাশুড়ি মা, আপনার সাথে কথা বললে মনটা হালকা হয়। জারিফার সাথে তো এভাবে গল্প করা যায় না। আমি বুঝলাম তার মনে একটা শূন্যতা আছে। আমি বললাম, বাবা, জারিফা কথা বলতে না পারলেও তোমার কথা বোঝে। তুমি তার সাথে সময় কাটাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার চোখে একটা দ্বিধা দেখলাম। সন্ধ্যায় আরিব আবার বলল, শাশুড়ি মা, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই, কিন্তু ভয় হচ্ছে আপনি হয়তো ভুল বুঝবেন। আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, বাবা, তুমি আমার ছেলের মতো, নির্দ্বিধায় বলো। সে একটু চুপ করে থেকে বলল, আমার মনে হয় আপনি আমাদের বাড়িতে সবসময় থাকলে ভালো হতো। জারিফার যত্ন তো আপনিই নেন। আমি বললাম, আমি তো প্রায়ই থাকি, কিন্তু তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। আরিব আর কিছু বলল না। সে শুধু বলল, আমি পরে বলবো শাশুড়িমা। আমার মনের সন্দেহ আরও বাড়ল। সে কি জারিফার সাথে সংসার ভাঙার কথা ভাবছে, নাকি তার মনে অন্য কিছু চলছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি জারিফার পাশে বসে তার হাত ধরলাম। তার মুখের দিকে তাকিয়ে বললাম, মা, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। কিন্তু আমার মন বলছিল এই সংসারের গল্পে একটা বড় মোড় আসছে। রাতে আমি বাড়ি ফিরে আহসানের সাথে কথা বললাম। সে বলল, আম্মা, আমি আর পারছি না, আমি দেশে ফিরে আসছি। তুমি একা এত কিছু সামলাচ্ছ, আমার ভালো লাগছে না। আমি তাকে বোঝালাম, বাবা, তুই তোর কাজে মন দে, আমি সব ঠিক করে দেব। কিন্তু আমার মনের ভেতর একটা ভয় জাগছিল। আরিবের মনের কথা কি? সে কি সত্যিই জারিফার সাথে থাকতে চায়, নাকি তার মনে অন্য কোনো পরিকল্পনা আছে? আমি শুয়ে ভাবতে লাগলাম, এই গল্পের পরবর্তী অধ্যায়ে কি হবে? আরিবের সেই গুরুত্বপূর্ণ কথা কি আমার মেয়ের সংসারের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে আসবে? আমি কি পারবো জারিফার সংসারকে টিকিয়ে রাখতে? আমার মন বলছিল সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। আমি কি সেই সময়ের জন্য প্রস্তুত? আরিবের সেই গুরুত্বপূর্ণ কথা আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি ঠিক করলাম এবার তাকে সরাসরি জিজ্ঞেস করতেই হবে। পরদিন সকালে আমি জারিফার বাড়িতে গেলাম। জারিফা জানালার পাশে বসেছিল, তার হাতে একটা পেন্সিল, কাগজে কিছু আঁকছিল। আমি তার পাশে বসে বললাম, মা, তুই এমন চুপচাপ কেন? কিছু বলতে চাস? সে আমার দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিল, যেন বলতে চায়, আম্মা, আমি ঠিক আছি। কিন্তু আমি জানতাম তার মনে অনেক কথা জমে আছে। আমি রান্নাঘরে কাজ করছিলাম যখন আরিব বাড়ি ফিরল। আমি তাকে ডেকে বললাম, বাবা, তুমি এতদিন ধরে যে কথা বলতে চাও, এখন বলো, আমি আর অপেক্ষা করতে পারছি না। আরিব একটু চুপ করে রইল। তারপর গলা খাখারি দিয়ে বলল,
শাশুড়ি মা, আমি অনেক ভেবেছি। আপনার কাছে আমার একটা নিবেদন। আমার বুকটা কেঁপে উঠল। আমি বললাম, কি নিবেদন? স্পষ্ট করে বলো। আরিফ গভীর শ্বাস নিয়ে বলল, শাশুড়ি মা, আপনার চেহারা, আপনার কথা, আপনার যত্ন, এসব আমার মায়ের কথা মনে করিয়ে দেয়। আমার মা অনেক আগে চলে গেছেন। আপনাকে দেখে মনে হয় আমি আমার মাকে ফিরে পেয়েছি। আমি চাই আপনি সব সময় আমাদের সাথে থাকেন, জারিফার যত্ন নেন, আমাদের সংসারটা টিকিয়ে রাখেন। আমি হতভম্ব হয়ে গেলাম। এটাই ছিল তার কথা? আমি ভেবেছিলাম সে হয়তো জারিফাকে ছেড়ে দেবার কথা বলবে। আমি মৃদু হেসে বললাম, বাবা, আমি তোমাদের সাথে থাকব, কিন্তু তুমি জারিফার সাথে থাকো, তাকে ভালোবাসো। আমি শুধু একজন শাশুড়ি হিসেবে তোমাদের পাশে থাকব। আরিফ মাথা নাড়ল। আমি জারিফাকে ভালোবাসি, কিন্তু আমার মনে হয় আপনি আমাদের সংসারের একটা বড় অংশ। আমার চোখে পানি এসে গেল। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, আমি সব সময় তোমাদের পাশে আছি। একদিন দুপুরে আহসানের ফোন এলো। সে বলল, আম্মা, আমি কাল দেশে ফিরছি, আমি জারিফার সাথে দেখা করতে চাই। আমি বললাম, আয় বাবা, তোর বোন তোকে দেখলে খুশি হবে। আহসানের কথা আমার মনে একটা আশার আলো জাগালো। আমি ভাবলাম, আহসান এলে হয়তো আরিবের মন আরও শক্ত হবে। আমি জারিফার সংসারের জন্য আরও বেশি চেষ্টা করব। সন্ধে আমরা তিনজন মিলে গল্প করছিলাম। আরিফ হঠাৎ বলল, শাশুড়ি মা, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আমি কখনো ভুলব না। আমি হাসলাম। আমার মনের সন্দেহ অনেকটা কেটে গিয়েছিল। আরিবের কথায় যেন একটা আন্তরিকতা ছিল। আমি ভাবলাম, মনে হয় আমি তাকে ভুল বুঝেছিলাম। তার মনের কথা ছিল শুধুমাত্র একটা মায়ের স্নেহের জন্য আকাঙ্ক্ষা। পরদিন আহসান এলো। সে জারিফাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, তুমি এত কিছু করছো কেন? আমি এখন এসেছি, আমি সব দেখব। আরিব ও আহসানের সাথে অনেকক্ষণ গল্প করল। তারা দুজন জারিফার যত্ন নিয়ে কথা বলল। আমি দেখলাম আরিবের চোখে একটা দায়িত্ববোধ ফিরে এসেছে। আমার মনে হলো এই সংসার এখন ঠিক পথে চলছে। অবশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে অনেক সময় আমরা মানুষকে ভুল বুঝি, কিন্তু ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগোলে সত্যটা একদিন সামনে আসে। আরিবের কথা আমি ভুল বুঝেছিলাম, কিন্তু তার মনের গভীরে ছিল একটা স্নেহের আকাঙ্ক্ষা। আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করা, কারণ সময়ই সব সত্য উদ্ঘাটন করে আর সুখের পথ দেখায়। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা। ধন্যবাদ তোমাদের সকলকে বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।